শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান। আমার বাবা সরকারি চাকরি করতো। সেই সুবাদে হচ্ছে বিভিন্ন জায়গায় থাকা এবং সেজন্য হচ্ছে আমার জন্ম সাতক্ষীরাতে। আমরা হচ্ছি ৪ ভাই-বোন। আমি হচ্ছি ভাই-বোনের মধ্যে মেজো। আমি খুব দুরন্ত টাইপের ছিলাম, কথাবার্তা বেশি বলতাম। তারপরে চটপটা ছিলাম। বাট আস্তে, আস্তে সেটা হচ্ছে ৫ বছর বয়সে এসে চেঞ্জ হয়ে যায়। তো আমার যখন ৬ বছর ৬ মাস বয়স, তখন আমার বাবা হচ্ছে পোস্টিং হয়ে আসে সাতক্ষীরা কালীগঞ্জ থানায়। জি। তো তখন ওই যে বাসা, ওই বাসায় যে ভাড়া নেয় বাড়িওয়ালি, উনি আমাকে দেখে হচ্ছে কোলে করে নিয়ে যায়। দেখতেছে যে মা একা পারতেছে না ২ টা বাচ্চা নিয়ে। ১.৫ বছরের ছোট বড় উনি কোলে করে নিয়ে যায়। ওই কোলে করে নিয়ে যাওয়ার পর থেকে ৫ বছর আমি হচ্ছে বড় হয়েছি উনার কাছে। এই কোলে করে নিয়ে যাওয়ার দিয়ে যায়নি? না দিয়ে গেছে। মানে এতই ভালোবেসে ফেলেছে যে হ্যাঁ, আপনাকে সবসময় কোলে আমাকে তুলে আসছে। আচ্ছা। সবসময় কোলে করে রাখতো। বাড়িওয়ালের হচ্ছে উনার ২ ছেলে-মেয়ে। ছেলে আর মেয়ে তখন ২ জনই হচ্ছে কলেজে পড়ে। আর উনার মেয়ের নাম ছিল হচ্ছে আনোয়ারা। আমি ডাকতাম হচ্ছে আনো আপা। ৫ বছর পর্যন্ত আমার আব্বার যতবার পোস্টিং হয়েছে, আমার আব্বা পোস্টিং ক্যানসেল করছে। ক্যানসেল শুধুমাত্র আপনি এখানে আমার জন্য। ওকে। পোস্টিং এর কথা শুরু হলে আমি সিক হয়ে যেতাম। তো আব্বা জানে যে ওখান থেকে নিয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাব। তো ৫ বছর পরে যে পোস্টিংটা হলো ওটা আব্বা ক্যানসেল করতে পারেনি। আব্বা তখন ট্রান্সফার হয়ে বরিশাল পিরোজপুর, যেটা পিরোজপুরে আসলো। তো কিসের জব আসার করতো আপনার বাবা? পুলিশের চাকরি করতাম। ট্রাকে যখন আব্বা সবকিছু তুললো, আমাকে আব্বা কোলে নিছে। উনি তখন চিৎকার করে কান্না আ করছে। আপনার মেমোরিতে আছে এটা? হ্যাঁ, এটা আমার খুব মনে আছে। ওই বাসা থেকে মাটির রাস্তা ছিল কতখানি। তো ট্রাক যতক্ষণ মাটির রাস্তা দিয়ে আসেনি, অতক্ষণ পর্যন্ত কান্না করতে, করতে ট্রাকের পিছনে আসছে। আমি এত কথা বলতাম ছোটবেলায়, ওদিন নাকি আমি কোনো কান্না করিনি। আসার পর থেকে আমি একদম চুপচাপ। কোনো কথা বলি না। তো আমার আব্বা নাকি বলতো যে আমার মেয়েটা বোবা হয়ে গেছে। অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্ট মানে একদম এক্সট্রিম লেভেলের ইন্ট্রোভার্ট। একটা সময় পরে কি হলো, আমার ছোট চাচার সাথে হচ্ছে ওই যে আমার যে বড় আম্মার কথা বললাম, উনার যে মেয়ে ছিল, আনা আপা বলতাম, উনার বিয়ে হলো। তারপরে পিরোজপুরে ৫ বছর, এর মধ্যে ওনারা বেশ কয়েকবার আসছে। আমরা বেশ কয়েকবার গিয়েছি, দেখা সাক্ষাৎ হইছে। কিন্তু ওই যে আগের যে একটা আমি কথা বলতাম, মিশতাম, ওই জিনিসটা আমার মধ্যে ছিল না। তো এরপর থেকে হচ্ছে পড়াশোনা শুরু হলো। তো আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো না হলেও আবার খুব বেশি খারাপ স্টুডেন্টও ছিলাম না। কেন যেন ছোটবেলা থেকে মনে হতো কি বড় বোন আদরটা বেশি পাচ্ছে। আমি কম পাচ্ছি। সবকিছু থেকে আমি বঞ্চিত হচ্ছি। ক্লাস 3 কি 4 এ যখন পড়ি তখন হচ্ছে পিরোজপুর শিশু একাডেমিতে হাতের লেখায় আমি 2nd হই তখন। হুম। 2nd পুরস্কার পেয়ে আসলাম। অনেকগুলা বই, তারপর হচ্ছে কলম, তারপরে হয়তো আরো কিছু ছিল সাথে। ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়ছি। তো 5 এর অর্ধেক বছর তখন আমরা গোপালগঞ্জ চলে আসছি। গোপালগঞ্জ ওখানে ৩ বছর ছিলাম। তো 98 এ যে বন্যাটা হইলো, ওই বন্যার সময় হচ্ছে আমার স্কলারশিপ দেওয়ার কথা ছিল। তো 5 এ তখন দিতে পারিনি। ২০০১ সালে আমরা ঢাকায় আসি। 8 এর মাঝামাঝি সময়টাতে। আমি আর আমার বড় বোন যেহেতু পিঠাপিঠি ছিলাম, পড়াশোনা করছি একই সাথে একই ক্লাসে। তো ভর্তি করায় দেয়। তো ওখানেও হচ্ছে আমি 8 এর 2nd টার্ম পরীক্ষা দেই। 2nd টার্ম পরীক্ষাতে রেজাল্ট মাশাআল্লাহ ভালো হয়। তো আমাদের বিজ্ঞান স্যার ছিল লিটন স্যার। একটা বেত নিয়ে সবসময় ঢুকতো বিজ্ঞান ক্লাস নিতে গেলে। স্যারের ইয়াটাই ছিল যে আমি আজকে ক্লাসে আসছি মানে সবাইকে একটা হলেও পিটুনি খাইতে হবে। পিটুনি খেতে হবে। হ্যাঁ। তো এসে বলতো ১ টা পৃষ্ঠা বা ২ টা পৃষ্ঠা এরকম পড়া দিচ্ছি, এটা পড়ো। এখান থেকে শর্ট কোয়েশ্চেন ধরবো। হুম। তো এরকম ধরতো, সবাই মাইর খেত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কখনো স্যারের কাছে মাইর খাইনি। আমি ১ পৃষ্ঠা হলে পড়লো, একটা প্রশ্ন করলো, আমি আনসার দিতে পারতাম। তো এইটে যখন স্কলারশিপের রেজিস্ট্রেশন হবে তখন হচ্ছে স্যার আমাকে বলতেছে কি, "শিমুল তোমার রেজাল্ট তো ভালো, তুমি স্কলারশিপের রেজিস্ট্রেশন করো।" তো আমি বলছি, "ঠিক আছে স্যার, আমি বাসায় কথা বলব।" তো বাসায় কথা বলব বলার পরে বাসায় এসে যখন বলছি, তো আব্বা-আম্মা বলছিলেন, "দরকার নাই। বছরের মাঝখানে আসছো, ভালো করে পড়াশোনা করতে পারো না?" তো আমি স্যারকে যেয়ে কথা বলছি। তো স্যার কি করছে, যেহেতু রেজিস্ট্রেশন লাস্ট ডেট, ওদিন আমাকে বলতেছে কি, "চলো তোমার বাসায় যাবো।" এসে মাকে বলতেছে যে, "ভাবি পারবে ও।" আমি সে আত্মবিশ্বাস আছে দেখে হচ্ছে
ওকে আমি রেজিস্ট্রেশন করানোর কথা বলতেছি। ওদিন থেকে নিয়ত করছি হ্যাঁ আমার স্কলারশিপ পেতে হবে। বৃত্তি পরীক্ষা দিলাম, দেওয়া শেষ। এই যে পুরা পরীক্ষাটা আমি দিলাম, এই পরীক্ষার মধ্যে কিন্তু আমার আব্বা-আম্মা একবারও জিজ্ঞাসা করে নাই যে পরীক্ষা কেমন হচ্ছে? আমার আব্বা কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। আমাদেরকে নিয়ে বসতো, নিজে হাতে পড়াইতো। পড়াশোনার জন্য টিচার লাগবে, কি লাগবে, এ লাগবে সবকিছু। কিন্তু আপনার ব্যাপারে উদাসীন। হ্যাঁ, আমার ব্যাপারে উদাসীন এটা ইচ্ছাকৃতভাবে করতো নাকি হয়ে যেত, এটা আমি ভেবে বলতে পারবো না। আমার বড় বোন হচ্ছে ক্লাস 5 এ যখন বৃত্তি পরীক্ষা দিবে তখন আমরা পিরোজপুরে। তো ওই সময় হচ্ছে ও আমার থেকে ১ ক্লাস উপরে ছিল। পরে somehow আবার একসাথে হয়ে গেছি আমরা। ওর বৃত্তি পরীক্ষার সময় আমার আব্বা আ যখন সরকারি চাকরি করতো, ১৫ দিন ছুটি নিয়ে নিয়েছিল আব্বা। আমার ছোট চাচা আ নরসিংদী পলাশ সার কারখানায় কেমিস্ট ছিল। চাচা নরসিংদী থেকে চলে গেছে পিরোজপুরে। মানে বড়জনের জন্য এই পরিমাণ অ্যাটেনশন, হ্যাঁ, সেটার ঠিক রিভার্স ছিল রিভার্স ওনার জন্যে। আমার জন্য। সেটা পরে আমার বোন বলছে, বলে, "তুই তো অনেক ভদ্র ছিলি, পড়াশোনা করতি। এজন্য তোর খেয়াল রাখতো না। আমি তো অনেক ডান পিঠে তাই হয় ছিলাম। নাকি? এত বেশি তো হওয়ার পড়াশোনার কোনো আগ্রহ ছিল না। এজন্য আব্বা আমাকে গার্ড দিয়ে রাখতো। যাতে করে আমি একটু পড়াশোনা করি। তুই তো এমনিই করিস।" হ্যাঁ? এই জিনিসগুলো আমি জাস্ট আমার আক্ষেপ থেকে বলতেছি। বাট আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। পরীক্ষা শেষ যখন, হুম, ওদিন রাতে আব্বা এসে বলতেছে, "পরীক্ষা তো দিছো, আ পাবা কি বৃত্তি?" তো আমি বলছি, "আব্বা যদি একজনও পায় আমি পাবো।" ওকে। আব্বা গোপালগঞ্জ থেকে যখন ঢাকায় আসছে, আব্বা হঠাৎ করে চাকরি ছেড়ে চলে আসছে। আসার পরে পেনশনের টাকাটা নিয়ে আব্বা চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় বিজনেস করার। যেহেতু গভর্নমেন্ট জব করছে, তার বিজনেসের কোনো অভিজ্ঞতা নাই, তার ব্যবসার কোনো অভিজ্ঞতা সো নাই। এটা ক্লাস 8 এ থাকা অবস্থায় আপনার বাবা পেনশনে চলে আসে। হ্যাঁ, আব্বা রিটায়ারমেন্টে চলে আসে। ওকে। পজিশন কি ছিল? আব্বা ছিল হচ্ছে সাব ইন্সপেক্টর। লাস্টে আব্বার পোস্টিং হয় ঢাকাতে। তা আব্বা বলে, "কেন আমি ঢাকায় পোস্টিং নিয়ে এই জব নিয়ে আমি যাব না। আমার জায়গা থেকে, আমার ইথিক্স এর জায়গা থেকে আমি ঠিক থাকতে পারব না। সো এটা আমি যেহেতু করতে পারব না, আমি চাকরি ছেড়ে দিব।" অনেক অনেস্ট, বেশি অনেস্ট ছিলেন। অনেস্ট ছিল এবং আমাদেরকেও বলে গেছে, "তোমরা কখনো যদি সরকারি চাকরি করো, পুলিশের চাকরি করবা না।" সরি টু সে, এটা বাবা বলেছে। ডিউ সে রেসপেক্ট। নিজে পুলিশ ই ছিল এবং হ্যাঁ, ইভেন আমার আব্বা পেনশন-টেনশন সবকিছু বিক্রি করে চলে আসছে। তারপরে ঢাকায় এসে বিভিন্ন রকম ব্যবসা আ শুরু করার চেষ্টা করলো। কিন্তু আল্টিমেটলি কিছুই করতে পারে নাই আব্বা। পরীক্ষার রেজাল্ট যেদিন দিল, ওইদিন হচ্ছে আমার বোন আবার স্কুলে যায়নি। আমি স্কুলে গেছি। আমি জানতাম না ওদিন রেজাল্ট দিবে। তো লিটন স্যার কি করছে, রেজিস্টার খাতা নিয়ে প্রত্যেকটা ক্লাসে গিয়ে নাম্বার সহ বলতেছে, "নুরুন নাহার বাংলায় এত, ইংলিশে এত, ম্যাথে এত।" তো আমার ক্লাসে এসেও বলছে। সবাই আমার দিকে তাকাচ্ছে কিন্তু স্যারের ভয়ে কিছু বলতেছে না। দেখে আমিও চুপচাপ। আমি কিছু বলতেছি না। আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই। আমি চুপচাপ শুনে বসে আছি। তো স্যার কি করছে, সব বলে টলে অফিস রুমে গিয়ে, আমাদের বাসায় তখন টিএনটি ফোন ছিল, ল্যান্ড ফোনে স্যার ফোন করছে। ফোনটা ধরছে আমার বড় বোন। বড় বোন যখন শুনছে, ও খুশিতে বাসার কাপড় পরে স্কুলে চলে আসছে। এসে আমাকে বলতেছে কি, "তুই কি ক্লাসের মধ্যে বসে আছিস, তুই এত সুন্দর রেজাল্ট করে? আমি হলে তো মাঠে গিয়ে দৌড়াতাম।" বলে আমাকে টেনে নিয়ে গেছে। হুম? কারণ আমার মধ্যে তো ওই জিনিসটা নাই যে আমি ভালো কিছু করতেছি, সেটা আসলেই কি ভালো? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট বিকজ এই অ্যাপ্রিসিয়েশন মানুষের জীবনে খুব রাইট। জরুরি। অ্যাপ্রিসিয়েশনটা ফ্যামিলি থেকে ছিল না বলেই ওনার কিন্তু এই কনফিউজ মুভমেন্ট। হুম। জি। তারপরে তো আব্বা খুশি, আমাকে চেন কিনে দিল। তারপরে হচ্ছে সবাইকে পুরান ঢাকা থেকে মিষ্টি এনে, আমি তখন ক্যান্টনমেন্টে, আমি ঢাকায় এসে ক্যান্টনমেন্টে আসছি, ওখানেই এখন হুম। আছে। আব্বা তখন হচ্ছে পুরান ঢাকায় ইসলামপুরে ২ টা কাপড়ের দোকান নিছে ওকে। ব্যবসার জন্য। তো ওখানেও ভালো করতে পারিনি। ক্লাস 9 এ যখন স্যার আমাকে জোর করে দেওয়া হলো সায়েন্স। আমি নিব না। না স্যার আমি পারব না। 9 এ চলতেছে ভালোভাবে কিন্তু আমি কথা বলতাম না। স্কুলেও কথা বলতাম না, বাসায়ও কথা বলতাম না। ওই যে ইন্ট্রোভার্ট টাইপের যেটা রয়ে গেছে, বাইরে গিয়েও কথা বলতাম না। আমার যে টিচার পড়াইতো, উনার নাম ছিল মনা ভাই। তো মনা ভাই হচ্ছে আমাকে আর আমার বড় বোনকে একসাথে পড়াতো। আমার বড় বোন ছিল আর্টস, আমার ছিল সায়েন্স। তো মনা ভাই তখন রাগ হয়ে একদিন বাসা থেকে চলেই গেছে। যে আঙ্কেল, খালু, আপনার মেয়েকে আমি পড়াবো না। তুমি কথা বলে না। ওকে আমি পড়াবো না। এরকম টাইপের ছিল। আমি বলতাম না। আমার কথা হচ্ছে আমি যেটা পারতেছি আমি লিখে দিচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি আমি লিখে দিচ্ছি। কিন্তু আমি আবার আপনাকে বোঝাবো কেন? 9 গেল, ক্লাস 10 এ আমি যখন প্রি-টেস্ট পরীক্ষার সময় হচ্ছে আমার টনসিলে ইনফেকশন হলো। এটা ছোটবেলা থেকেই ছিল। ইমিডিয়েটলি অপারেশন করাইলো।
করানোর পর তখন আমাকে ডাক্তার আব্বাকে বলে দিছে যে, টানা ১ বছর কিন্তু ওর এরকম জ্বর, ঠান্ডা, কাশি থাকবে এবং হুম। সারাক্ষণ ঘুমাবে। আব্বা বলতেছে কি, "তাহলে তুমি এবার ম্যাট্রিক পরীক্ষাটা দিও না।" তো আমি বলছি, আচ্ছা। "না আব্বা, আমি দেই। কারণ আমি কোনো ইয়ার গ্যাপ দিব না।" জি। যাই হোক, পরীক্ষা দিলাম, কিন্তু পরীক্ষা দিছি পরে হচ্ছে আমি ঘুমায়ে পরীক্ষা দিচ্ছি এরকম টাইপের। তারপর আলহামদুলিল্লাহ যেটা করছে, রেজাল্ট মোটামুটি ভালোই, খারাপ না। এরপরে ভর্তি হলাম ইন্টারে শাহিনে। ইন্টারে আমি চেঞ্জ করে ফেলছি, সায়েন্স থেকে কমার্সে চলে আসছি। তো ইন দ্য মিন টাইম আব্বার যে হুম। ব্যবসা কিন্তু দিন, দিন খারাপ হচ্ছে। ধরো যেহেতু উনি উন্নত ব্যবসায়ী ছিলেন না, অভিজ্ঞতা ছিল না। ম্যাট্রিক পরীক্ষার পরে আমি হচ্ছে এয়ারফোর্সের যে মহিলা কল্যাণ সমিতি, ওখানে ৯ মাসের ট্রেনিং করি কাটিং এর উপরে। এরপর থেকে বাসায় বসে মেশিনে জামাকাপড় সেলাই করতাম। নিজেরটা করতাম। আশেপাশে মানুষ অর্ডার কাজ দিত, ভালো হতো দেখে আমার ওই টাকা দিয়ে আমি নিজে চলতাম। আমার তখন কিন্তু আব্বার অ্যাবিলিটি আছে। বাট আমি চাইতাম না। যতটুকু দরকার ওটা দিয়ে আমি পূরণ করতাম। কি লক্ষ্মী একটা মেয়ে না? মানে গ্রাম আমাদের ফ্যামিলিতে কিন্তু এটাই বলে যে, থাকে না যে মা বলে খুব শখ করে যে আমার মেয়েটা খুব লক্ষ্মী। উনার গল্প শুনে মনে হচ্ছে যে তখন পর্যন্ত উনি খুবই লক্ষ্মী একটা মেয়ে। জি। কোনো প্যারা নাই। মানে বাপ-মায়ের না, কোনো প্যারা নাই। আমার প্যারা পাইনি ভাই। আমার আম্মা আমাকে বলত যে, "তোকে মনে হয় আমি কখনো হাত ধরে লেখা শিখাইনি।" যে তার বাচ্চা-কাচ্চা আছে তারা রিলেট করতে পারবে না। এছাড়া পারবেন না। জি। ইন্টার 2nd ইয়ারে যখন, হুম। তখন হচ্ছে আব্বা ব্যবসায় বড়সড় একটা লস হইলো। বাসায় বসা। আব্বার ভেতর চিন্তা, সারাক্ষণ শুধু চিন্তা। চিন্তা করি, দুশ্চিন্তা কম করি, চিন্তা করি বেশি আমি। তো আমি চিন্তা করতাম আব্বার কি হয়েছে, কি হয়েছে? তো পরে আস্তে, আস্তে আম্মা থেকে শুনতাম একটু। ৬ সালে যখন ইন্টার পরীক্ষা দিব, তার ২-৩ মাস আগে থেকে আমাদের ফিন্যান্সিয়াল অবস্থা মোটামুটি খারাপ বলাই যায়। 5 বছরে কিচ্ছু করতে পারিনি, বরং যে ক্যাশ টাকা ছিল সেগুলা হচ্ছে আব্বার সব লস করছে। লস। ভাইরা কি আপনাদের ছোট ছিল? সবার ছোট। ৩ বোনের ছোট ভাই। সবাই পড়াশোনা করছে। সবাই পড়াশোনা করছে একসাথে। তার আগ পর্যন্ত আমরা কখনো দেখিনি যে আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা। আমার আব্বা আমাদেরকে মানে ওই যে মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে পড়লে পিঁপড়ায় খাবে, এরকম করে বড় করছে। দায়িত্ববোধটা আসলে কিন্তু আল্লাহ সবার মধ্যে দেন না। ইন্টার পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হলো। আমার বোনও তখন ভালো করছে। ওরা আমি একসাথে পরীক্ষা দিছি। ইন্টার পরীক্ষার পরে হচ্ছে সব ফ্রেন্ডরা ভার্সিটি কোচিং এ ভর্তি হবে। তো আমি আমি তখন বুঝতে পারতেছি না যে আমি সামনে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কি পারবো না। হঠাৎ করে আমাদের ফ্যামিলির অবস্থাটা এরকম আস্তে, আস্তে করে ডিভাইড হয়ে যাচ্ছে। অন্যান্য ফ্রেন্ডরা সবাই কোচিং এ ভর্তি হচ্ছে। আমাকে স্যার বলতেছে, আমি ভর্তি হইনি। তো স্যার বাসায় ল্যান্ড ফোনে ফোন করছে। আব্বাকে বলছে যে, "আঙ্কেল, এরকম শিমুল তো ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ রেজাল্ট ভালো মোটামুটি করছে। ওকে একটা ভার্সিটি কোচিং এ ভর্তি করায় দেন। আমার রেফারেন্সে আমি ভর্তি করায় দিচ্ছি। হয়তো ভালো কোথাও চান্স পাবে।" তো আব্বা বলে কি যে, ওকে জিজ্ঞাসা করেন ও কি বলে। আমি বলছি, "না আব্বা, আমি ভর্তি হব না।" কারণ আমার তখন মাথায় কাজ করতেছে আমার কিছুটা করতে হবে। আমি যদি ভার্সিটি কোচিং এ ভর্তি হই, আমি তো সেই কাজটা করতে পারব না। আমার এখন ইয়ে আছে যে আমি টিউশনি করব। ওই যে আমার স্যার ছিল, আমাকে দিয়ে যে স্কলারশিপ দেওয়ালো ক্লাস 8 এ, ওই স্যার একটা কিন্ডারগার্টেন স্কুল ওপেন করছে। আমাকে বলছে, "শিমুল, তুমি ওখানে জয়েন করো তোমার পরীক্ষার পরে।" পরীক্ষা দিয়ে পরের দিনকে ওই স্কুলে আমি জয়েন করছি কি হিসেবে? টিচার হিসেবে? টিচার হিসেবে। ৳৭০০ বেতন ২০০৬ সালে। তারপর হচ্ছে এই ব্যাপারটা, কোচিং এ ভর্তি হয়নি। ২০০৬ সালে ৳৭০০ বেতন। হ্যাঁ, কিন্ডারগার্টেন স্কুল। ২০০৬ সালে আমি রিলেট করতে পারি। ২০০৬ সালে আমার রেডিও টুডেতে জয়েন। সো আমি ৳১০,০০০ স্যালারি পাইতাম। স্কুলগুলোতে তো এমনিতেও ভাই বেতন কম। এক্সাক্টলি। কেজি স্কুল যেগুলা। ৳১০,০০০ তখন আমার কাছে অনেক টাকা, বাই দ্য ওয়ে। কারণ আমি তখন ৳১,৫০০ দিয়ে ইউনিভার্সিটিতে চলতাম। ইউনিভার্সিটির হলে থাকতাম আরকি। সো ৳১০,০০০ পাওয়ার পরে মনে হয়েছিল আমি এত টাকা দিয়ে কি করব? সো আমি আপনাকে রিলেট করার চেষ্টা করছি। আসলে ৳৬০০-৭০০ তখন কত টাকা? জি। কেজি স্কুল তো এমনিতে এখনো তো কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বেতন খুব একটা বেশি না। হুম। তো সেই হিসেবে তখন ৳৭০০। ১ম মাসে আমি যে কয়দিন কাজ করলাম ৳৩০০ স্যালারি পাইছি। ৳৩০০। মাইনাস হইছে, প্লাস হ্যাঁ, হইছে ওই ৳৩০০। ১ম মাসে যে কয়দিন হুম। কাজ করছি ওই কয়দিনের টাকা। ওই টাকাটা এনে মার কাছে দিছি। মা খুব খুশি। আমার মেয়ের জীবনের ১ম ইনকাম। আব্বা কেন জানি খুশি হয়নি। কারণ আব্বার ভিতরে ওই চিন্তা, সংসারের চিন্তা ভিতরে তার। সবাই ভর্তি হয়ে যাচ্ছে, সবার পড়াশোনা হয়ে যাচ্ছে, কোথাও ভর্তি হই নাই। তারপরে কি করলাম, একদম লাস্টে এসে কোথাও কোনো কিছু না করে আমার বোন ভর্তি হলো তিতুমিরে। আর আমি কোথাও কিছু না করতে পেরে, কোথাও কোনো চান্স, পরীক্ষা দিইনি কোথায় চান্স পাবো? না পেরে লাস্টে আমি ভর্তি হলাম তেজগাঁ কলেজে ম্যানেজমেন্টে।
তো ওই টাকাটাও হচ্ছে আমার খালাতো ভাই দিছিল ভর্তির ফি যেটা। তো তখন আব্বার অবস্থা খুবই খারাপ। আব্বা তখন আস্তে, আস্তে করে অসুস্থ হচ্ছে। আমি স্কুলে জব করতেছি প্লাস হচ্ছে স্কুলের পাশে কয়েকটা টিউশনি নিলাম। ১২টা-১টা পর্যন্ত ক্লাস করার পরে আমি যদি ওখান থেকে বাসায় আসি আমার যাওয়া আসা ৳৫, ৳10, রিক্সা ভাড়া দিতে হবে। তখন সিঙ্গারা বোধহয় ৳৩ করে ছিল। স্কুল ১২টা-১টার সময় যখন ছুটি হতো ২ টা সিঙ্গারা খেয়ে স্কুলের বারান্দায় বসে থাকতাম। ৩টা-৪টার দিকে ২ টা স্টুডেন্টকে পড়াইতাম। মানে তখন মোটামুটি আমার ৪-৫ টা স্টুডেন্ট হয়ে গেছে। সারাদিন ঘুরে, ঘুরে ওদেরকে পড়াইতাম। একবারে সন্ধ্যাবেলা বাসায় আসতাম। যদি স্টুডেন্টদের পড়াইতে গেলে নাস্তা দিত, সেটা খেতাম। খুবই স্বাভাবিক। এই নাস্তাটা কিন্তু আপনারা যারা দেন রেগুলার দিবেন প্লিজ। মাঝে, মাঝে বন্ধ করলে এটা খুবই ব্রেনের উপরে চাপ পড়ে এবং এটা আপনার বাচ্চার জন্যই ক্ষতিকর। আমি না, টিউশনি আমি করেছি তো আমি জানি। আমি এই কথাটা ভাই হাসতে, হাসতে বলতেছি কিন্তু দিস ইজ দ্য আমি সিচুয়েশন। জানি আপনাকে আমি রিলেট করতে পারি। আমি ইউনিভার্সিটিতে টিউশনি করেছি তো আমি রিলেট করতে পারি। এটা খুবই ইম্পোর্টেন্ট এবং এমনও হতো যে পড়াচ্ছি কিন্তু খেয়াল আছে কখন নাস্তাটা আসবে। নাস্তাটা আসবে। এবং এটা আপনাদের কাছে ইম্পোর্টেন্ট না হলেও এটা খুবই খুবই ইম্পোর্টেন্ট এবং আপনার বাসায় যদি কোনো টিচার এরকম থাকে তার প্রতি আপনারা এই কনসেন্ট্রেশনটা দিবেন এবং এটা খুব জরুরি। শুধুমাত্র এই মানে খাওয়া না, মাঝে, মাঝে তাকে বোনাস দিয়ে দিয়েন। মাঝে, মাঝে তাকে ভালো কিছু গিফট করেন। হ্যাঁ? এটাতে আপনার সন্তান হেলথি থাকবে এবং ডেফিনিটলি ইটস আ কাইন্ড অফ সাদাকা আমি মনে করি। জি। তারপরে হচ্ছে ওই স্কুলটা আমার বাসা থেকে একটু পেছন দিকে ছিল। এর মধ্যে আবার আমার এলাকার আরেকটা ভালো স্কুল থেকে একটা অফার আসলো। আপনি ম্যানেজমেন্টে ভর্তি হলেন। ম্যানেজমেন্টে। ওকে, ফাইন। তখনও আমি কিন্তু ভর্তি হইনি। এটা ভর্তি হওয়ার আগের কথা। রেজাল্টের পরে। যখন স্কুল চেঞ্জ করলাম, ওখানে চাকরি হয়ে গেল। ওখানে তখন ৳১২০০ বেতন। খুব একটা কলেজে আমি যেতাম না। তখন ওই যে অনার্সে ভর্তি হলাম তেজগাঁ কলেজে। তখন স্কুল বাসা থেকে একদম কাছে। স্কুলে যেতাম, স্কুল থেকে এসে গোসল করতে, করতে ৪ জন স্টুডেন্ট ৪-৫ জন আসতো। ওদেরকে পড়ানো শেষ করতে, করতে আমি আবার খেতাম। ওদের পড়া শেষ করায়া আমি আবার রেডি হয়ে ওদের সাথে বের হয়ে যেতাম। সব শেষ করে বাসায় আসতে আমার ৮টা থেকে ৯টা বাজতো। ওই সময়টাতে আমার আব্বা টোটালি অসুস্থ। বেডরিডেন মানে বিছানায় পড়া। একদম। আব্বার যেটা ছিল লিভার সিরোসিস। ইন দ্য মিন টাইম আব্বাকে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে। কেউ বলতো না যে আপনার লিভারের এই কন্ডিশন। ৭ সালের থেকে আব্বাকে মাসে ১ বার হইলেও হাসপাতালে ভর্তি করতে হতো। কারণ যখন তখন আব্বার প্রচন্ড ব্যথা উঠতো, পেট ফুলে যেত। ব্যথা সহ্য করতে না পেরে মুখের মধ্যে হাত দিয়ে বমি করার চেষ্টা করতো একা, একা। আশেপাশের বাসার মানুষজন দেখতো আব্বা কিভাবে চিৎকার করতেছে। সে অসহায়ত্বর বাবাদের অসহায়ত্ব সহ্য করা যায় না। দেখা যায় না। তখন পুরা সংসারটা চলতে হচ্ছে মানে ওই কয় টাকা আমি যে পাচ্ছি ওটা দিয়ে প্লাস ওটার মধ্যে আব্বার মেডিসিন, বাকি ভাই-বোনের পড়াশোনা। আর তখন আমার বড় বোন আবার কয়েকটা নিল, টিউশনি নিল। খরচ বেশি হবে দেখে বাসার ৫ তলা থেকে নিচতলায় আসলাম। নিচতলা বাসাটা ছোট। এই করে, করে ২০০৭ গেল, ৮ গেল, ৯ সাল। পেট ফুলে যেত, চিৎকার করে সারারাত কান্না করতো। রাতে আমরা ঘুমাতে পারতাম না। আহা! আব্বাকে নিয়ে বসে থাকতাম। মানে এরকম একটা অবস্থা। সো এমনিতে ফিন্যান্সিয়াল কন্ডিশন তখন খারাপ। তারপরে হচ্ছে ওই ৩ বছর আব্বার ট্রিটমেন্ট করাতে গিয়ে মানে আমার আম্মার স্বর্ণ পর্যন্ত বিক্রি করে দিছে। কিচ্ছু নাই। উল্টা আরো লোন হইছে মানুষের কাছ থেকে। আমাদের এলাকায় এক আপা ছিল খ্রিস্টান উনি। ম্যাটারনিটির ডক্টর ছিল, ম্যাটারনিটি। তো ওই আপা সব রিপোর্ট দেখে বলতেছে কি যে, "তোমরা তো একটু বড় হইছো এখন তো বুঝো। যদিও বলা ঠিক না তারপরেও বলি বাবা তো খালুর পিছনে অনেক টাকা খরচ করছো। আর কোনো টাকা-পয়সা তোমরা খরচ করো না।" হুম? মানে there is no hope. হ্যাঁ। বাবা বিছনায় পড়ে আছে এরকমভাবে তো কেউ দেখতে পারে না। আমরা চেষ্টা করছি ঠিক আছে দেখি কি হয়, দেখি কি হয়। তারপরে একজন বলল কি যে, পিজিতে নিয়ে যাও। তো নিয়ে গেলাম পিজিতে আব্বাকে। আমার এক স্টুডেন্টের চাচা। উনি বলতেছে কি যে, "ম্যাডাম আপনি সারাদিন এত কষ্ট করে বাচ্চা পড়ান, স্কুলে চাকরি করেন, বিভিন্ন জায়গায় দৌড়াইয়া কয় টাকা বেতন পান? তার থেকে বেটার আপনি একটা জায়গায় আপনাকে জব দেই, আপনি ওই জবটা করেন। এই সেলারিটা আরো বেশি পাবেন একটা জায়গায় জব করে। আমি তো একটা করতেছি, আমার বড় বোনকে দেন।" বড় বোনের হচ্ছে ২০০৯ সালের মে মাসে একটা জব হয়। এটা উত্তরাতে একটা ব্রোকারেজ হাউসে। উনি কি পড়াশোনা অবস্থায় জবে ঢুকে? পড়াশোনা অবস্থায় জবে ঢুকে।
এর মাঝে ভাইয়া আমি যখন স্কুলে জব করতাম তখন আমি ইন্টারের পরে যখন অনার্সে ভর্তি হলাম, অনেক জায়গায় সিভি দিছি। বিভিন্ন অফিস থেকে কল আসতো, ইন্টারভিউতে যেতাম। তখন পর্যন্ত আপনার জীবনে কোনো মানুষ আসেনি? মানে লাইক না, ইউ লুক বিউটিফুল, কেউ না কেউ তো পোক করার কথা। করছে ভাই কিন্তু ওই সুযোগটা কোথায়? তখন চিন্তা শুধু মাথায় যে আমার ফ্যামিলি, বাবা অসুস্থ, ভাই-বোনের পড়াশোনা, আমাদের পড়াশোনা, ফিউচারটা কি, ভবিষ্যৎটা কি, কি করব? এই সেন্সটা কি পরিবারের অন্যান্য ভাই বোনদের মধ্যেও ছিল, নাকি আপনি খুব বেশি? আমার মধ্যে তো বেশি ছিল। একটা কথা বলি আপনাদেরকে, মানে ওনার গল্প শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকগুলো গাছ, ওই একই জাতীয় গাছ চারপাশে আছে, কিন্তু একটা গাছ শক্তিশালী হয়ে গেছে অনেক বেশি। বোনের মে মাসের ১ তারিখে জবে জয়েন করলো। আমার আব্বাকে মে মাসের ২ তারিখে পিজি হাসপাতালে নিয়ে যায়। আমি, আমার মা হুম। আর হচ্ছে আমার এক মামাও। নিয়ে আব্বাকে আউটডোরে দেখাইছে। দেখানোর পর আব্বাকে বলতেছে কি যে, "আপনাকে অ্যাডমিট হতে হবে।" কি হইছে না হইছে কোনো কিছু বলেনি। তো আব্বাকে পিজিতে অ্যাডমিট করলো মে মাসের ২ তারিখে। তো ১ম দিন যখন আব্বাকে ভর্তি করলাম পিজির এ ব্লক, বি ব্লক, হুম। সি ব্লক এরকম। আব্বার টেস্টের রিপোর্ট এক জায়গায় জমা দিতে হবে, এক জায়গায় টাকা জমা দিতে হবে। তো আমি একটা মেয়ে মানুষ, আমার তখন বয়স কত হবে ১৯-২০ এরকম। কিচ্ছু চিনি না, কিছু বুঝিও না। জাস্ট অন্ধের মতো ওই রিপোর্টগুলা নিয়ে, স্যাম্পলগুলা নিয়ে বিভিন্ন জায়গায়, জায়গায় ঘুরতেছি সকাল থেকে। এই সবকিছু করে বিকালবেলা যখন হচ্ছে আবার কিছু একটা নিয়ে যখন গেট দিয়ে বের হইছি, তখন মাথায় একটা চক্কর দিছে। তখন মনে পড়ছে আমি সারাদিন তো কিছু খাইনি আজকে। এর মধ্যে আমার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বই খাতা কিনতাম না। আমার ২ টা ফ্রেন্ড ছিল। ওই ২ ফ্রেন্ড হচ্ছে আমাকে পরীক্ষার রুটিন দিলে আমাকে জানাইতো। ২ ফ্রেন্ডে যেকোনো একটা রুটিন দিছে। রুটিন পেয়ে আমি ওদের হেল্প নিয়ে নীলক্ষেতে গিয়ে পুরানো বই কিনতাম। একটা সাজেশন বুক কিনতাম। তো এইভাবে আগের দিন রাতে পড়ে পরীক্ষা দিতাম। তো আব্বা যখন হাসপাতালে ভর্তি পিজিতে, তখন হচ্ছে আমার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। আব্বা কিন্তু হেঁটে, হেঁটে গিয়ে হচ্ছে হাসপাতালে ভর্তি হলো। কিন্তু প্রত্যেকদিন যেটা হইতো সকালবেলা হচ্ছে এক ঝাঁক আ ইন্টার্ন ডক্টর আসতো। সরি টু সে আমি এখানে কাউকে ছোট করে বলছি না বা কাউকে মানে করেও বলছি না। আমার পরে যেটা বুঝতে পারছি আমার আব্বার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এটা হয়। যে ডাক্তারটা ছিল উনি একটু অল্প বয়স্ক করে উনি এসে মাঝে, মাঝে আমাকে জিজ্ঞাসা করত যে, তোমাদের কোনো রিলেটিভ বা কেউ ডাক্তার আছে?" তা আমি বলছি, "না।" তখন বুঝতাম না কেন জিজ্ঞাসা করে। ওকে। পরে সেটা বুঝতে পারছি যে কেন জিজ্ঞাসা করে। আবার কোনো রিপোর্টের কথা জিজ্ঞাসা করলে যে, "স্যার কি সমস্যা?" বলে, "এটা বুঝবা না তুমি।" আর মা তো কথাই বলত না। জিজ্ঞাসা করলেও বলত কি, "এটা আপনি বুঝবেন না খালাম্মা।" প্রত্যেকদিন সকালে আব্বার সকল টেস্ট চেঞ্জ, সকল ওষুধ চেঞ্জ। আবার সকাল থেকে শুরু হতো দৌড়াদৌড়ি। বিভিন্ন জায়গায় ব্লাড দেওয়া, স্যাম্পল টেনে দিয়ে যেত, ওটা জমা দিতে হতো। টাকা জমা দিতে হতো। আবার সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে হতো। অনেক সময় এমনও হয়েছে যে রিপোর্ট জমা দিতে গেছি, স্যাম্পল নিয়ে গেছি, বুঝি নাই। আ সন্ধ্যা হয়ে গেছে। সারাক্ষণ দৌড়াচ্ছি। খাওয়া নাই, দাওয়া নাই, আব্বার জন্য সারাক্ষণ দৌড়াচ্ছি। এরকম ২ সাইডে বেড ধরে দাঁড়ায় আছি। পরে বুঝতে পারছি ওখানে লাশ রাখা ও। বেডের সামনে সন্ধ্যার দিকে। তারপরে শুরু হলো আব্বাকে প্লাজমা দেওয়া। ১ম ২-৩ টা প্লাজমা দিতে পারলাম ৪-৫ জন ডোনার পেয়ে। এরপরে প্লাজমা কিনতে হইতো। ঘন্টার পর ঘন্টা গিয়ে ব্লাড ব্যাংকে বসে আছি আব্বার প্লাজমার জন্য। প্লাজমা দিতে হবে, থাকতো না প্লাজমা দিলে। লিভার সিরোসিস পেশেন্ট যারা ওদের শরীর থেকে প্লাজমাটা বোধহয় কমে যায়। তখন আব্বার হচ্ছে পেটে পানি জমতো। পেটে পানি জমতে কিছু খেতে পারত না। ওরকম চিৎকার করে কান্নাকাটি করত। তো একবার পেটের থেকে পানি বের করছে এর মধ্যে। এর মধ্যে আমি ৩ টা পরীক্ষা দিছি। রাতের বেলা আব্বা বেডে ঘুমাতো। মাঝখানে জায়গা, এই পাশে একটা বেড, ওই পাশে মানে ওই বেডে পেশেন্ট। নিচে পাটি বিছায় বা একটু চাদর-টাদর বিছায় মা একটু কোনরকম কাঁথে শুতো আর আমি এই জায়গাটায় আ উম ওই ডিম আলো যে আলোর মধ্যে বসে, বসে রাতের বেলা একটু পড়তাম। পড়ে পরদিন সকালে যে পরীক্ষা দিতাম। এর মাঝে আমার ছোট ভাইকে নিয়ে আসছি যে, "আমি একা আর পারতেছি না এভাবে দৌড়াদৌড়ি করে। আবার আমার পরীক্ষা শুরু হয়েছে, তুই একটু থাক।" তো ও ছোট মানুষ 6 এ পড়ে, 7 এ পড়ে। তারপরেও মাশাআল্লাহ ভাই অনেক করছে। আমার বোন বলতেছে কি যে, "কালকে তো শুক্রবার আমার অফিস বন্ধ। আমি হসপিটালে আসি। তুই জামাকাপড় সব নিয়ে বাসায় আয়। ওগুলো একটু ধোয়া লাগবে, ক্লিন করা লাগবে। আব্বার জামাকাপড়ও ধোয়া লাগবে।" এর মাঝে আমি ভাই একদিনও বাসায় আসিনি। ও শুক্রবার দিন হচ্ছে গেছে। শুক্রবারে বাসায় আসছে। শুক্রবার সারাদিন যেয়ে শুক্রবারের ভোর রাতটা শনিবার শুরু হবে ওই সময়।
আব্বা প্রচন্ড অসুস্থ। আমার বোন হচ্ছে কাজিন-টাজিন সবাইকে ফোন দিয়ে বলছে, আমার খালাতো ভাই-টাই যারা আছে সবাইকে ফোন দিয়ে বলছে যে, "আব্বার এরকম খুবই খারাপ অবস্থা। আপনারা পারলে আসেন।" তো সবাইকে বলছে কি আমাকে না বলতে। আমি আমার ২ টা ভাই-বোন নিয়ে একা বাসায়, আর কেউ নাই বাসায়। তো somehow বাড়ি থেকে আমার এক কাজিন মামাতো বা খালাতো বোন হবে, আমার বোনকে ফোন করতে গিয়ে ভুল করে ও খবর পাইছে। খবর পেয়ে ভুল করে আমাকে ফোন করছে। আমাকে ফোন করে বলতেছে যে, "কিরে খালুর কি অবস্থা? খালু নাকি অনেক অসুস্থ।" আমি বলছি, "কি, কি বলেন?" তো আমি সঙ্গে, সঙ্গে আমার বোনকে ফোন দিছি। তখন হচ্ছে ফজরের আজান দিছে। ও দূরে চলে গেছে। বাট আমি শুনতে পাচ্ছি আব্বা যে চিৎকার করতেছে ব্যথায়। তো বলতেছে কি যে, "আব্বার শরীরটা একটু খারাপ তো, ব্যথা অনেক বেশি হচ্ছে। আব্বা খুব চিৎকার চেঁচামেচি করতেছে।" তো আমি বলছি, "আমি এখনই আসি।" বলে কি, "এখন আসিস না? একটু ভোর হোক। তারপরে ওদেরকে বাকি ২ ভাই-বোনের কথা বলতেছে, ওদেরকে নিয়ে তারপর আসিস।" না আমাকে আবার বলছে কি যে, আ "আব্বাকে আমরা বাড়ি নিয়ে যাবো।" আব্বা বারবার করে বলতেছিল যে, "আমাকে গ্রামে নিয়ে চল, আমি থাকবো না।" তো বলছে কি যে, "আব্বার কয়েকটা কাপড়-চোপড় নিয়ে আসিস।" জামাকাপড় আমি একটা ব্যাগে করে জাস্ট কয়েকটা নিয়ে তারপর আমার কোনো জামাকাপড় নেইনি। ওগুলা নিয়ে হচ্ছে আমি হসপিটালে গেছি। গিয়ে দেখি ভাই আব্বার মানে যে কন্ডিশন আব্বার চিৎকার শুনে পুরুষ ওয়ার্ডের যত মানুষ ছিল সবাই ওখান থেকে বের হয়ে গেছে। কেউ থাকতে পারতেছে না। সবাই কান্না করতেছে আব্বার চিৎকার দেখে। আব্বা শুধু বলতেছে যে ডাক্তারকে, "আপনাদের হাতে পায়ে ধরে আমার পেটের পানি বের করেন।" পেট ফুলে এরকম হয়েছে, পেটে ব্যথায় চিৎকার করতেছে। তো ডাক্তার আমাদেরকে বলতেছে কি যে, "এখন আর বের করার কোনো অপশন নাই।" তো আমরা বলছি, "তাহলে আব্বাকে আমরা বাড়িতে নিয়ে যাই।" তখন আব্বার অক্সিজেন লাগতেছে। অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে, ফুল অক্সিজেন। তো বেডেই আছে। তো বলতেছে কি যে, "আপনারা যদি এখন গোপালগঞ্জ নিয়ে যান, অতখানি রাস্তা যেতে গিয়ে উনার অক্সিজেন সাপোর্ট ফুল পাবে না। নিতে পারবেন না আপনারা। আত্মীয়স্বজন সবাইকে আসতে বলেন। সবাই আসুক, এসে উনাকে দেখুক।" তারপরও মনের আশা ছাড়ি না যে আব্বা তো এরকম ব্যথায় কান্নাকাটি করে। তো ডাক্তার বারবার এসে বলতেছে, "আপনাদের সবাইকে আসতে বলেন, সবাইকে আসতে বলেন।" সবাইকে বলছি, সবাই যে যেখান থেকে পারছে আসছে। স্যালাইন চলে না, তখনও ডাক্তার এসে এতগুলা টেস্ট লিখে দিয়ে গেছে। একটু পরে নার্স এসে ভেন খুঁজতেছে ব্লাড নিতে। পরে আমরা বলছি কি যে, "আপনারা যে ব্লাড নিবেন, যে মানুষটার স্যালাইন চলে না, ব্লাড কিভাবে নিবেন?" বিকাল হচ্ছে, আস্তে, আস্তে করে আব্বার চিৎকার কমে যাচ্ছে। আর দোয়া পড়তেছে। কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে। তো মাগরিবের সময়টা তখন আত্মীয়স্বজন সবাই বলতেছে কি আমার বড় বোনকে যে, "যেহেতু তোমার আব্বা অনেক কষ্ট পাচ্ছে, তুমি যেহেতু বড়, তুমি একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। যে যদি তুমি তাকে রাখতে চাও তো ভালোভাবে রেখে যাও। না হয় তোমার জিনিস তুমি তোমার কাছে ভালোভাবে ভালোভাবে নিয়ে যাও, এত কষ্ট দিও না।" তো এরকম আব্বা এরকম শোয়া, মাথার কাছে আব্বার ২ হাত ধরে এরকম দাঁড়ানো। আব্বা দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে। আমার মা পার কাছে বসা, ছোট ভাই-বোন সবাই দাঁড়ানো। আমরা সবাই মুখে পানি দিচ্ছি। আর আমার বোন হচ্ছে বারান্দায় গিয়ে নামাজ পড়ল। নামাজটা পড়ে জাস্ট এসে দাঁড়াইছে আব্বার কাছে। ও এসে একটু মুখে পানি দিছে। ওই সময়টাই হচ্ছে আব্বা মারা গেল ঠিক মাগরিবের সময়। তো আমি তখন হাত ধরাবে। তো সবাই কান্না করছে। আমি কান্না করিনি। কেন করিনি ভাই আমি জানি না। আমার শুধু তখন একটা জিনিসই মনে হয়েছে যে, কি হবে এখন আমাদের? মানে আব্বা অসুস্থ ছিল। মাথার উপরে একটা তো ছায়া ছিল। মুরুব্বি ছিল। তো সবাই আমার আব্বার জন্য কান্না করতেছে। আশেপাশের বেডের থেকে লোকজন, ওয়ার্ডের থেকে লোকজন দেখতে আসছে আব্বাকে। তো আত্মীয়স্বজন যারা আসতেছে সিঁড়ি থেকে চিৎকার করে আমার ভাই-বোন কান্না করতেছে। আমি আমার আব্বার লাশের পাশে বসে আছি। উঠি নাই ওখান থেকে। অনার্স কোন ইয়ারে তখন আপনি? ফার্স্ট ইয়ার। তখন হচ্ছে ৩ টা পরীক্ষা হইছে আমার। হুম? মে মাসের ২৩ তারিখে আব্বা মারা গেল। মানে আমরা ঢাকায় আসছি মেইনলি হচ্ছে আমার বড় খালা, আমার খালু জব করতো আর্মির। সেই খালা থাকতো ক্যান্টনমেন্টে, ওই সুবাদে আমাদের ক্যান্টনমেন্টে আসা। তো খালারা আমাদের মাথার উপর ভাইয়েরা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে সবসময় ছিল। বড় বোনের তখন খালার ছোট ছেলের সাথে রিলেশন। ওই সময়টা ভাইয়েরা সবাই আসছে। হসপিটালের বিল-টিল সব হচ্ছে ভাইয়েরা দিছে। তো ওদিকে আমার দাদি তখন অনেক অসুস্থ। দাদি তখন বেঁচে আছে।
উনি তখন চোখে ভালো করে দেখে না। দাদি জানে যে আমার আব্বা অসুস্থ বাট মারা গেছে, দাদিকে বলেনি। কেন আমার আব্বা হচ্ছে গিয়ে দাদির ১ম সন্তান, বড়। ২৩ তারিখ সন্ধ্যা রওনা দিয়ে ২৪ তারিখ ভোরবেলা হচ্ছে আমরা বাড়ি থেকে পৌঁছাইলাম। উঠানের মধ্যে বড় করে হচ্ছে শামিয়ানা টানায়। তো মনে করছে কি আব্বা যেহেতু অসুস্থ, বাড়িতে আসবে, আত্মীয়স্বজন সবাই দেখতে আসবে দেখে বোধহয় এত আয়োজন করছে। আমার দাদি এটা মনে করতেছে। আমার চাচারা কেউ বলেনি। তো যখন আব্বা দাদি শুধু শুনছে যে ভোর রাতে অ্যাম্বুলেন্সটা ঢুকছে আমাদের বাড়ির, দাদি বাড়ির পাশেই হচ্ছে একদম মেইন রোড। অ্যাম্বুলেন্সটা ঢুকছে, আমার দাদি তখন আস্তে, আস্তে করে বের হইছে। যখন দেখলো যে আব্বার কফিনটা বের করছে, তখন তো সে বুঝছে যে আব্বা নেই। তখন তো